রাজনীতিতেও রাজনৈতিক দলগুলো যেভাবে কথাবার্তা বলছে গত কয়েকদিনে নানা ধরনের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া ছাড়া এরপরে রাজনীতিতে কি আপনি আর কোনো সাফল্য দেখতে পান? ধন্যবাদ। অ্যাকচুয়ালি তো ৫ই আগস্টের পরে তো রাজনীতিবিদরা দীর্ঘ সময়ে সুষ্ঠু রাজনীতি বলতেই তো কিছু ছিল না। লাস্ট 16 ইয়ার্স, এই ১৬ বছরে রাজনীতি বলতে কি ছিল? ছিল হলো তো আমি ওটাই জানতে চাচ্ছি যে ৫ আগস্ট যে সম্মিলিত যে রাজনৈতিক দলগুলো বিরোধী দলের যে আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো সেটি তাদের একটি সাফল্য যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত সেটাই আমি তারপরে তারা যে এই পর্যন্ত তারপরেরটাই যে এই যে আগোছালো ছিল, এই যে তাদের উপর ভয়ঙ্কর একটা নির্যাতন হয়েছে রাজনীতিবিদরা, সুস্থ রাজনীতির যেই ধারাটা, রতন ভাই যেটা বললেন ওই যে জাতীয় পার্টির কথা, দেখেন জাতীয় পার্টির রওশন এরশাদ শেখ হাসিনার কাছে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিরোধী দলে না সরকারি দলে, আপনি একটু বলে দেন। মানে এমন রাজনীতি যেইখানে রাজনীতি থাকবে বিরোধী দল মানে কি হলো, আগুনের ফুলকি থাকবে, তারা সরকারের সকল কিছুকে ধরে দিবে, ইন্টিগ্রেট করবে, আইডেন্টিফাই করবে, তারপরে তারা সেইগুলিকে নিয়ে আর্গুমেন্ট করবে। কিন্তু সেখানে বলে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে বলে দেন আমাদেরকে যে আমরা কি করব। তো এইরকম ছিল রাজনীতি, তুষামোদী রাজনীতির ব্যাপারে। আর যে বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, বহু দলগুলি আছে, তারা তো এই ৫ তারিখের পরে যে সাধারণত বিএনপি যেহেতু বড় একটি দল, তারাও চিন্তা করতেছে যে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই সরকার আসছে যখন এদেরকে হেল্প করি। তারেক সাহেবও চমৎকার চমৎকার কথা বলতেছেন, কোনো বিশৃঙ্খলার কথা বলছেন না। এখন এই সরকার তো সেই রকমভাবে আগাতে পারছেন না। ওনারা একটা সংস্কার করে যদি ওই যে আর্মিদের মতো একজন ডিক্টেটরও যদি, সৎ ডিক্টেটরও যদি একজন আসতে, সে যদি এইভাবে কিছু করতে পারতেন, তাহলে আমাদের এখানে যেইটুকু সময় সেইটুকু সময় ভালো কিছু করে নির্বাচন তো দিতেই হবে। সবাই তো চায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে। আবার এইটাও ঠিক যে ডক্টর ইউনূস সাহেবকে সবাই সময় দিতে চায়, যে উনি একটা সময় যদি নিয়ে ভালো কিছু করতে পারেন। সবার মনের কথা আপনি দেখবেন যে এই বিএনপি বলেন, জামাতে বলেন, এদের হিউজ সাপোর্টার আছে, তারা ইলেকশন দিলে চলে আসবে, ক্ষমতায় আসবে। কিন্তু ইলেকশনের ব্যাপারে যখন বলেন তারা আসবে। আবার ডক্টর ইউনূসের জরিপ করে দেখেন, আমরা তো মাঠ পর্যায়ে সাধারণ মানুষদের করি, আমরা তো ওই রকমভাবে জরিপ করিবে না, কাগজে কলমে না মানুষের। তারা বলে যে হ্যাঁ, ইউনূস সাহেব যদি সত্যিকারভাবে সময় পায় তাহলে কিছু করতে পারবে। আর একটা ব্যাপার হলো যে আমাদের এমন একটি দেশ আছে যারা সারাক্ষণ, পার্শ্ববর্তী দেশ, যারা সারাক্ষণ আমাদের এইখানে অস্থিরতা তৈরি করতে চায়। অনেকে বলেন যে এই অস্থিরতা আরও বেশি বেড়ে যেত যদি ইউনূস সাহেবের মতো লোক এইখানে চিফ না থাকতো। তো এইগুলি জনগণ ভাবে, আপনি গ্রামার দিয়ে আর আপনি বক্তৃতা দিয়ে শোনাতে পারবেন না। সোশ্যাল মিডিয়াতে এমন ডেভেলপ হয়েছে যে একজনের কথা, একজনের অনুভূতি আর একজনের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এখন টেলিভিশনে নিউজও খুব একটা দেখে না, দেখে হলো সোশ্যাল মিডিয়া দিয়ে। তো যার জন্য আমরা মনে করি যে এরা যেই দায়িত্বটা পেয়েছে, এই দায়িত্বটা কঠোরভাবে প্রয়োগ করুক, তাদের যা যা করার দরকার এই দেশের জনগণের জন্য, সেই সংস্কার হইতে আরম্ভ করে অন্যান্য বিষয়গুলিকে ক্লিয়ার করুক। এইভাবে বসে বসে শুধু আমি মধ্যরাতে প্রেস কনফারেন্স করে সাংবাদিক ডেকে আমি ঘুম হারাম করে দেব, ঘুম হারাম কিভাবে করবেন? ঘুম হারাম করবেন তাদেরই যারা আপনি জানেন, বুঝেন, এদেরকে ধরেন না কেন? অনেক কথা আমরাও বলতে পারি না। ওই যে পুরানো একটা কথা আছে না, আগে বলতাম আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার সময় অনেক কথা বলতাম, তার ভিতরে একটা মাঝে কথা বলতাম, যে কথা যায় না বলা শুধু বুঝা যায়। এখন আমরা অনেক বুঝতে পারি কিন্তু বলতে পারি না। এখনও কি এইরকম সময় চলে আসছে যে আমরা বলতে পারি না? সন্ত্রাসীদের জন্য বহু সন্ত্রাসীরা এখন ঘুরে বেড়াচ্ছে, তারা বিভিন্ন জায়গাতে, চাঁদা অনেক জায়গায় বন্ধ হয়েছে, কিন্তু তারা কিভাবে কাজ করতেছেন? এই যে টাকার জোর, অবৈধ টাকার জোর, যেটাকে সাংঘাতে পাওয়ার, তো অবৈধ টাকার যে কি পাওয়ার, সেই পাওয়ারগুলিকে অ্যাপ্লাই করতেছে।
তারা বিভিন্ন ফান্ডে বিভিন্নভাবে ক্রিয়েট করতেছে এই দেশকে অস্থির করে তোলার জন্য। আজকে দেখেন কক্সবাজারে সেইখানেও এরকম হয়েছে। কক্সবাজারে সাধারণ জনগণ তাদেরকে এই যে যারা বিমান বাহিনীর লোকজনে আছে তারা একটু বাড়াবাড়ি করছে, এটা না করলেও পারতো। তারা সেখানে রাঙামাটিতে শতাধিক কটেজ পুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, গুলি কেন করবে? কথা হলো যেখানে আলাপ আলোচনার মাধ্যমে এত কিছু করা যায়, এই সময় কেন গুলি করবে? এটা কি সেই অতীতের গত সরকারের সময় সেই রকম বাহিনীরা যে মানুষের উপর গুলি করবে, সেইগুলিতে এখন এটা একটা ভুল মেসেজ যাচ্ছে। আমরা মনে করি জনগণ, তারপরে যারা আইন শৃঙ্খলা বাহিনী, এইখানে আর্মি আছে, আর্মিদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, সেইগুলিকে আমরা ঠিকভাবে কোপারেশনও করি এবং তারাও আমাদের কোপারেশন চাক। আর এইগুলি পাড়ায় মহল্লায় সবাই জানে কে দুষ্কৃতকারী, কে দুষ্ট, কে সন্ত্রাসী, এটা জানে। আগে জানতো না, বাচ্চা একটা পাড়ার বাচ্চা ছেলে সেও জানতো কে সন্ত্রাসী, জানতো না হলো পুলিশে এইগুলিকে ধরতো না, জানতো না, তাদেরকে অবারিত করে দিয়েছে সন্ত্রাস করার জন্য এবং তারা সেইখানে স্বার্থ ছিল। কিন্তু বর্তমানে তো এইগুলিকে ঠিক করতে হবে। এই দেশকে যদি বাঁচাইতে হয়, আমি ব্যবসায়ী হিসাবে বলছি, আপনি কোনো রকমভাবে কোনোভাবেই এই দেশের ব্যবসা বাণিজ্য যদি ঠিকভাবে না করতে দেন, এক্সপোর্ট না করতে দেন, এমপ্লয় না তৈরি করতে দেন, আপনি কিভাবে এই দেশকে জাগাবেন? নতুন রাজনৈতিক দল, শিক্ষার্থীদের যে দল আসছে, তারা চায় একটি বড় রাজনৈতিক দল এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা তারা ধরে রাখতে চায় এবং সেভাবেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায়। নতুন দল ব্যবসায়ী হিসেবে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনৈতিক যে ল্যান্ডস্কেপ, সেখানে কি তারা বড় জায়গা করে নিতে পারবে? ওয়েল, এটাকে খুব ভালো আমরা সাধুবাদ জানাই যে একটা নতুন দল তৈরি হচ্ছে, ওই স্টুডেন্টরা তৈরি করতেছে। কিন্তু এইখানে তো পরিপক্ক হইতে সময় লাগবে, মিনিমাম 20 বছর লাগবে। এই 20 বছর হইলে তখন জনগণের কাছে যাব। এই যে মিডিয়া দিয়ে বা পত্রিকায় ছাপা হয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা যা করেছেন, এটা আমরা তাদেরকে অসম্ভব রকমভাবে সাধুবাদ জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, তাদেরকে বুকের মধ্যে আমরা লালন করতে চাই। কিন্তু সেইটা ছিল তারা সামনে, পিছনে তো যারা ছিল অন্যান্য সব রাজনৈতিক দলগুলি পিছনে শক্তি যোগাইছে, জনগণ শক্তি যোগাইছে, সেইগুলি করছে। কিন্তু এই জনগণের মধ্যে তারা যেইভাবে ইনভলভ আছে অন্যান্য পার্টির সাথে, অন্যান্য অর্গানাইজেশনের সাথে, এরা এসে হয়তো কিছুটা এগিয়ে যাবে। অবশ্যই তাদের কথা বলার অধিকার আছে এবং তারা কথা স্পষ্টভাবে বলতেছে, অনেক কথাই তারা বলতেছে, সাহসের সাথে কথা বলতেছে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে এইটা অনেক বড় সমস্যা। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। আমার বাড়ি পাশে হলো, আমার এলাকায় হলো আটরশি পীর হুজুর আছে, যে হুজুরের বাড়ি। ওই যে উনি 91-এ যখন ইলেকশনে যান, 300 সিটে তিনি 300টাই দিয়েছিলেন, সিটে নমিনেট করেছিলেন। তো উনি বলছেন যে 3 কোটি ওনার অনুসারী আছে। তো 3 কোটি অনুসারী মানে সবাই অ্যাডাল্ট, যারা অনুসারী তারা তো প্রাপ্তবয়স্ক না হলে তো আর মুরিদ হইতে পারে না। তারপরে দেখা গেল, যেহেতু আমার এলাকা আমি খুব ছোট সময় থেকে চিনি, জানি, তাদের একটারও জামানত ছিল না, সবগুলি জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তো এইগুলি হলো পার্টি করলেই হয় না, মানুষের জনগণের, তার যে 3 কোটি লোক আসলো, সেই 3 কোটি লোকও যদি ভোট দেয় তারপরও তো কত আসন পেয়ে যায়। তো এইগুলি হলো, ওনরা এই যে ছাত্রদেরকে আমি সত্যি সাধুবাদ জানাই যে ওরা এগিয়ে আসছে। আজ হোক না কাল হোক, ওরা প্রেশার ক্রিয়েট করুক, প্রেশার ক্রিয়েট করে এই দেশের গণতন্ত্রকে, এই দেশের ভালো কিছুকে তারা সেইভাবে মানে এগিয়ে নিয়ে যাক। তারা ভুল ত্রুটিগুলি একেবারে সাহসের সাথে সবগুলিকে মোকাবেলা করুক। একটা সময় না একটা সময় তারাও দাঁড়িয়ে যাবে। জিয়া রহমানের যে, আমরা তখন তো স্টুডেন্ট, 77 সালে যে হানা ভোট করেছিল, তখনকার জিয়া রহমানকে পছন্দ করেছিলাম। একটা সময় আমরাও তো ওই জাসদ করতাম। তো সেই জাসদের ছাত্রলীগেরও আমি একটা ইসের প্রেসিডেন্ট ছিলাম ছাত্রলীগের।
তো তখন জিয়া রহমানের এই কাজকর্ম দেখে আমি যদি একটু পেছনে যাই, হ্যাঁ। জাসদও তো ছাত্রদের নিয়ে গঠিত একটি দল ছিল, আর এখনকারও শিক্ষার্থীরা দল আওয়ামী লীগ আমি থেকে জাসদ বের হয়ে। দুটোকে আপনি কোন না পাল্লাটাকে না বেশি ভারী মনে জাসদ করবেন? তখন যথেষ্ট জনপ্রিয় ছিল, প্রতিবাদী এত ছিল। জনপ্রিয় ছিল এই এবং যে অনেক যে আওয়ামী মেধাবীদের লীগের সমাগম ছিল শেখ সেখানে। মুজিবুর রহমানের সময় অসম্ভব জনপ্রিয় ছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা সেগুলি ধরে রাখতে পারেন নাই। জলিল সাহেব মারা গেলেন, রব সাহেবও এমনভাবে সব কিছু মিলিয়ে উলট পালট হয়ে গেল, নিজেদের মধ্যে অনৈক্য। সেইটা রাখতে পারেন নাই। কিন্তু জিয়ার রহমান আসার পরে তার অ্যাক্টিভিটিসে এই দেশের মানুষগুলি কেন যেন সবাই তাকে পছন্দ করা শুরু করলো। এরপরে ধীরে ধীরে তার সেই অর্গানাইজেশন, তার দল, তার সব কিছুকেই সুসংগঠিত হইতে লাগলো। তো এইরকম তাদেরও দেখাইতে হবে যে হ্যাঁ, তারা সত্যিকারভাবে ভালো কাজ করতেছেন, ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। তারপরে একটা সময় বিরোধী দলে আসবে, বিরোধী দল থেকে মূল দলে যাবে, সরকার হয়ে করতে পারবে, এগুলো অবশ্যই করতে পারবে। কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা, জি। সেটা হয়তো একটু সময় লাগবে। এই সময়টাই আমরা মনে করতেছি। আর যে আপনি যে দুইজনের এই এই যে ভাই বিএনপি আর ওই যে জাতীয় জাতীয় পার্টি পার্টি। যে লাগলো, আমি লাগে শুধু- নাই। না না লাগা মানে কি, জনগণ তো বুঝবে আপনাদের এইগুলিতে না, এইটা একটা জনগণ একটু যুক্তি নির্ভর করে, সুপ্রিম এটা লাগা না, ওইভাবে- জনগণ একটু শুনতে চায় না এইগুলি। আপনি 2014 কথা বললেন হেলাল ভাই, জি। 2014 আগে কি পরিমাণ ছেলে পেলেদের ধরে নিয়ে গেছে, তাদেরকে আর ফিরে আসছে গুম। এই যে ভয়, এই ভয় কেউ 13 যায়? সালে 2014 আগে বলছি। 13 সালে। 13 সাল তো অবশ্যই। তারপরে থেকে এই ঘুমের 13 ধারা সালে। চলে গেছে। হেলাল এরপরে- ভাই একটু ইন্টারাপ্ট করবো, সরি। হ্যাঁ বলেন। বড় ভাই হিসেবে আপনার ব্যবসায়িক মানুষ তো, ব্যক্তিগত আমার ক্ষতটা, আমার দগ্ধীভূত আত্মাটা কেন জানেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে এই এরশাদের কারণে আমার ছাত্রত্বের আমি সেই শেষ ঠিকানায় আমি তো পৌঁছতে পারি নাই। তারপর আমার 6 বারের 7 বারের জেল, ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার। তা আমার ক্ষতটা হেলাল ভাই তো বুঝবে না রে ভাই। আপনার ব্যক্তিগতভাবে মানে বলি না, আমরাও আমি কিন্তু ব্যক্তিগতভাবে এফেক্টেড। এরশাদের দ্যাটস ওয়াই সময়- জাস্ট আই এম টেলিং I ইউ। know that. আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা আলোচনা শেষ করব। আপনি তো আমার সহমর্মিতা দিয়ে তো আমাকে সমমর্যাদা দেবেনই। জি, আমরা আমাদের মিছিলে ট্রাক উঠাই দিছে পিছন দিক দিয়ে, সেলিম দেলোয়ার। সেলিম দেলোয়ার মারা জি, জি। গেছে। তো এইগুলিতে হলো এই যে তারপরে হলো বিএনপি ভুল করছে, যার জন্য 18তে গেল। 18তে কি করলেন? বিশ্ববিখ্যাত, এটা ইতিহাসে হয়ে থাকবে যে দিনের ভোট রাতে হয়েছে। তো এইগুলিকে আমরা কি এই কি আমরা চেয়েছি? যেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলেন ইনি গণতন্ত্রের জন্য পাকিস্তানের সাথে ফাইট করলেন, আইয়ুব খানের সাথে ফাইট করলেন, করে আনোয়ার ভাই, সেইখানে আজকে গণতন্ত্র আনেন। হাতে সময় নেই, আমরা এই এরপরে আলোচনা আবার অন্য সেই আরেকদিন করতে বাংলাদেশি পারবো। গণতন্ত্রের কবর মোহাম্মদ হইল। হেলাল উদ্দিন, তো হেলাল ভাই আমরা আলোচনা- কি, আমরা জনগণ কি চাই, আমরা কি শেষ- পেলাম?